ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। পৃষ্ঠা সংখ্যা 29, নবম পরিচ্ছেদ, চতুর্থ দর্শন। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচল্যতে। গীতা 6/22। নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও 2-1 বসিয়া আছেন। কয়টি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদন, ছোট তক্তাপোশের উপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে, আবার এসেছে, বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোড় করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রী রামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিচ্ছিল। তার পরদিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত। আফিমের মৌতাদ ধরেছিল, ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে, কখন দেখিব কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টিনাষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন, ভাবিতেছেন, ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম, সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার 2 সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে
ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য। ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন ২৭ বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব। ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, গীত শ্রীরাম কল্পতরু, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল, জন্ম সফল। মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই। যখন যে ফল বাঞ্ছার সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই ধনী গো, ও ফল গ্রাহক নই। যাব তোদের প্রতিফল যে দিয়ে, সমাধি মন্দিরে। ঠাকুর এই গান গাহিতেছেন। আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, স্থির দেহ। বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এই মাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষে কি ছেলেদের সঙ্গে ফুচকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। 10ম পরিচ্ছেদ। ত্বমক্ষরম পরমং বেদিতব্যং তমস্ব বিশ্বস্ব পরং নিধানম ত্বমব্যয় শাশ্বতো ধর্মগুপ্তা সনাতনস্ত্বং পুরুষো মতো মে। গীতা 11:18। অন্তরঙ্গ সঙ্গে। আমি কে? 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ো লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছিলেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া
নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ, আর একটু বেশি বেশি আসবি। সবে নূতন আসছিস কি না? প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি। নরেন্দ্র ও মাস্টারের হাস্য। কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, হাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখ, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আট নাই জোর নাই, ফ্যাত ফ্যাত করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করো গে, আমায় বলবে কিরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি, ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তাঁর শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন, মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেই রূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রী রামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞা না। শ্রী রামকৃষ্ণ, বলরাম বসু, বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রী রামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে
একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আবার যে ফিরে এলে? মাস্টার: আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কি না তাই যাব না ভাবছি। এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ: না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার যেই আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।